গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 24 মার্চ 2026 কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো সব কটা দেখব, এবং তার সাথে সাথে আর কী কী ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক জিকে হতে পারে সেগুলোর আপডেট করে নেব। প্রথম প্রশ্ন আজকে, ভারতের প্রথম এলপিজি এটিএম কোন শহরে চালু করা হয়েছে? প্রথম এলপিজি এটিএম অর্থাৎ এটিএমে গিয়ে এলপিজি পাওয়া যাবে, এটা গুরুগ্রামে চালু করা হয়েছে প্রথম। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ মহারত্ন পিএসইউ বিপিসিএল হরিয়ানার গুরুগ্রামের সোহানা সেক্টরে সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালিতে প্রথম এই এলপিজি এটিএম চালু করেছে। এই এলপিজি এটিএম চালু করার একটা পাইলট প্রজেক্ট, যেটা ভারত গ্যাস ইনস্টা এলপিজি ব্র্যান্ড নামে চালু করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে শহরাঞ্চলে স্বয়ংক্রিয় গ্যাস বিতরণ ব্যবস্থা পরীক্ষা করা। দেখো, গ্রাহকদের জন্য 24 ঘন্টা নিরাপদ এবং দ্রুত এলপিজি সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করা। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা জানি এখন এই এলপিজি সিলিন্ডারের একটা সংকট দেখা দিয়েছে। তো এই সময়ে এই জিনিসটা খুব সহায়ক হবে, সেই জন্য একটা এক্সপেরিমেন্টাল একটা পাইলট প্রজেক্ট এখানে স্টার্ট করা হলো। ভারত গ্যাস এটা করেছে। ভারত গ্যাসের রেজিস্টার্ড ইউজার যারা রয়েছে তারা তাদের মোবাইল নাম্বার এবং ওটিপির মাধ্যমে যাচাইকরণ করে খালি সিলিন্ডারের বারকোড বা কিউআর কোড স্ক্যান করে ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করে গ্যাস সংগ্রহ করতে পারবেন। এই এটিএম থেকে 31 কেজি ওজনের লোহার সিলিন্ডারের বদলে আধুনিক লাইটওয়েট কম্পোজিট সিলিন্ডার সরবরাহ করা হবে, যেটা বহন করা অনেক সহজ। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা যারা A4 সাইজের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে চাও, তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে ইবুক সেকশন থেকে সমস্ত মাসের পিডিএফগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি গুলো তোমরা পেতে চাইলে, মানে পিডিএফ তার সাথে সাথে টেস্ট সিরিজ কম্বো, ওটা কোর্সে রয়েছে, কোর্স সেকশানে গেলেই তোমরা পাবে। এছাড়া বিভিন্ন ব্যাচের প্রিপারেশনও চলছে, তোমাদের প্রস্তুতি চলছে বিভিন্ন সরকারি পরীক্ষার, মানে সরকারি চাকরির পরীক্ষার জন্য, সেটা কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক। আমরা চেষ্টা করছি যাতে তোমরা সমস্ত পরীক্ষাগুলোর জন্য একটা ব্যাচেই প্রস্তুতি নিতে পারো। তার জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ তোমাদের চলছে লাইভ। এছাড়া স্পেসিফিক ব্যাচও আছে তোমাদের রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য বুলেট 2.0। জেনারেল কম্বাইন্ড ব্যাচ তো রয়েছে এখানে ডাব্লিউপিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ, কনস্টেবলের মেইনের জন্য তালিম ব্যাচ চলছে, আপার প্রাইমারি টেট। এছাড়াও বিভিন্ন পিওআইকিউ ভিত্তিক এবং ডিটেলস চ্যাপ্টার ভিত্তিক ক্লাসেস তোমাদের রয়েছে চ্যানেলে। তোমরা এখানে গিয়ে এই নাম্বারে কনসাল্ট করে যোগাযোগ করে এখান থেকে ব্যাচে যুক্ত হতে পারো আমাদের সাথে। পরের প্রশ্ন আমরা চলে আসবো, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সন্ত্রাস কবলিত দেশ কোনটা? পাকিস্তানকে বিশ্বের সবথেকে সন্ত্রাস কবলিত দেশ হিসাবে আমরা দেখতে পেয়েছি এই ইন্ডেক্সে। 2026 সালের মার্চ মাসে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই রিপোর্ট প্রকাশ করেছে, গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026। এটা একটা কম্পোজিট স্কোর বেসড, মানে 4টে প্রধান বিষয়ের উপর ভিত্তি করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। সন্ত্রাসী ঘটনার সংখ্যা, ইনসিডেন্ট দেখে, সন্ত্রাসবাদের কারণে মৃত্যু দেখে, আহত হওয়ার সংখ্যা দেখে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি দেখে। তো 2026 সালের এই জিটিআই গ্লোবাল টেররিজম ইন্ডেক্স এ ভারত 13তম স্থানে রয়েছে এবং 1 নম্বরে রয়েছে পাকিস্তান। স্কোরটা প্রথমে দেখে রাখবে, ভারতের স্কোর 6.43 ইন্ডিয়ার স্কোর, আর পাকিস্তান যে 1 নম্বরে রয়েছে 8.5574। ওকে, এই হচ্ছে প্রথম স্থান আমাদের ভারতের 13তম স্থান, আর মার্কিন যুক্তরাষ্ট্রের 28। এবার 2026 সালের মার্চ মাসে চালু হওয়া রিলিফ স্কিম কোন দপ্তরের অধীনে কাজ করে? দেখো, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে রিলিফ স্কিম। মার্চ মাসে আমাদের ভারত সরকারের বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনস্থ বিদেশ বাণিজ্য মহানির্দেশনালয় পশ্চিম বিশেষ প্রকল্প ঘোষণা করেছে। ঠিক আছে, এর পুরো মানে ফুল ফর্ম হচ্ছে রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধের কারণে ভারতের রপ্তানি বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়েছে, যেমন পরিবহন খরচ বৃদ্ধি এবং চড়া বিমা প্রিমিয়াম, তো এটার মোকাবিলা করার জন্য রপ্তানিকারকদের আর্থিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে এটা করা হয়েছে এই স্কিমটা। এই
স্কিম 497 কোটি টাকা ব্যয়ে এক্সপোর্ট প্রমোশন মিশন এর অধীনে বাস্তবায়িত হবে। এই প্রকল্পের বাস্তবায়ন, তারপর বিমা দাবি যাচাই, অর্থ বিতরণের দায়িত্ব, এগুলো সব দেওয়া হয়েছে সরকারি সংস্থা ইসিজিসি লিমিটেড, প্রাক্তন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়াকে। এরপরে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির রিপোর্ট অনুযায়ী 2035-36 সাল নাগাদ ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় কোন উৎসের শেয়ার সব থেকে বেশি থাকবে? সৌরশক্তির শেয়ার সব থেকে বেশি থাকবে। দেখো, 2026 সালের মার্চ মাসে নতুন দিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত ভারত ইলেকট্রিসিটি সামিট, ইন্ডিয়া ইলেকট্রিসিটি সামিট 2026-এর বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সিই এর রিপোর্ট অনুযায়ী 2026 সালের 31শে জানুয়ারি পর্যন্ত ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 520 গিগাওয়াট, যেটা 2025-35-36-এ বেড়ে হবে 1121 গিগাওয়াট বলে এরকম একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2035-36 সাল নাগাদ ভারতের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা 459 গিগাওয়াট এখানে পৌঁছতে পারে, এবং 2024-25-এ যেটা তোমার হচ্ছে মানে 2035-36 অর্থবর্ষের মধ্যে 2024-25-এর তুলনায় এর মানে বার্ষিক বৃদ্ধির হার ধরা হয়েছে 5.58%। কেমন? সৌরশক্তি 509 গিগাওয়াট, 45% ম্যাক্সিমাম। কয়লার ক্ষেত্রে 315, এটা সেকেন্ড পজিশনে রয়েছে। আর বায়ুশক্তি হচ্ছে 155 গিগাওয়াট, জলবিদ্যুৎ 77 গিগাওয়াট। এছাড়া পারমাণবিক 22 গিগাওয়াট, গ্যাস 20 গিগাওয়াট আর বায়োমাস 16 গিগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন করা, মানে এর এতটা হচ্ছে এদের শেয়ার রয়েছে। সব থেকে বেশি তাহলে সৌরশক্তি হচ্ছে। কেমন? এরপর দেখো, 2026 সালের মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ড অমোঘ জ্বালা সামরিক মহড়াটা পরিচালনা করেছে? অমোঘ জ্বালা করেছে সাউদার্ন কমান্ড। ওকে, ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড 2026 সালের 6 থেকে 18 মার্চ পর্যন্ত 13 দিনব্যাপী অমোঘ জ্বালা সামরিক মহড়াটা সফলভাবে সম্পন্ন করেছে। এটা উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে অবস্থিত বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত হয়েছে। বহুমুখী যুদ্ধক্ষেত্রে যান্ত্রিক যুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি এবং সক্ষমতা যাচাই করাই ছিল এই এক্স অমোঘা জ্বালা 2026-এর প্রধান উদ্দেশ্য। এই মহড়ার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল নতুন অন্তর্ভুক্ত হওয়া অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এর সফল মোতায়েন এবং যান্ত্রিক বাহিনীর সাথে তার সমন্বয় প্রদর্শন। এরপর 2026 সালের মার্চ মাসে প্রকাশিত WTO এর রিপোর্ট অনুযায়ী 2026 সালে বিশ্ব পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি কত শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে? 1.9%। 2025 সালের বিশ্ব পণ্যের বাণিজ্যের মার্চেন্ডাইজ ট্রেডের প্রবৃদ্ধি 4.6% থাকলেও সেটা 2026-এ উল্লেখযোগ্যভাবে কমে 1.9% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে বিশ্ব বাণিজ্যের এই স্লথ গতির প্রধান 3টে কারণ হচ্ছে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা, এখনকার যে জিওপলিটিক্যাল ব্যাপার স্যাপার চলছে, তারপর এআই সংক্রান্ত চাহিদার স্বাভাবিকীকরণ, ঠিক আছে? এই দুটো হচ্ছে মেনলি এখানে হচ্ছে কারণ। এই দুটো কারণে হচ্ছে কি কজ অফ দি স্লো ডাউন আর কি। শুল্ক বৃদ্ধির ভয়ে আগেভাগেই পণ্য শিপমেন্ট বা ফ্রন্ট লোডিংয়ের প্রভাব। ওকে, 2026 সালে মন্দার ভাব থাকলেও 2027 সালে বিশ্ব পণ্য বাণিজ্যের প্রবৃদ্ধি আরও ঘুরে দাঁড়িয়ে 2.6%-এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে আর কি। ওকে, এটা একটা আশা করা হচ্ছে 2025, 26 এবং 27 এই জায়গাটা করে তোমরা দেখতে পারো। 2026-এ এই কারণে কমেছে, এই দুটো কারণে 2027-এ সেটা বেড়ে আবার 5.1% চলে যাবে। বাণিজ্যিক পরিষেবা খাতের প্রবৃদ্ধি এই যে 2025 সালের এইটা থাকছে এবং 2027 সালে হবে, 2026-এ একটু কমবে। এরপর 2026 সালের মার্চ মাসে কোন সরকারি সংস্থা নারী কৃষকদের জন্য কৃষি সখী কর্মসূচি চালু করেছে? এটা করেছে এআইসি, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি। এটা হচ্ছে 1 বছরব্যাপী কর্মসূচি যেটা নারী কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষি শস্য বীমায় তাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে। রাষ্ট্রসংঘ এবং FAO কর্তৃক 2026 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ওমেন ফার্মার হিসেবে ঘোষণা করার সাথে সঙ্গতি রেখে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই কর্মসূচির অধীনে এআইসি তাদের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে মাসভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। কৃষিক্ষেত্রে নারী কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তারপর এবং শস্য বীমা সম্পর্কে তাদের মধ্যে দীর্ঘস্থায়ী সচেতনতা তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে কেবল কৃষি নয়, গ্রামীণ নারী এবং পরিবারগুলোর মধ্যে
স্যানিটেশন আর স্বাস্থ্যবিধি সম্পর্কেও প্রচার চালানো হবে। এরপর 2026 সালের মার্চ মাসে কোন ভারতীয় ব্যবসায়ীকে যুক্তরাজ্যের অনারারি নাইট কমান্ডার সম্মান প্রদান করা হয়েছে? নটরাজন চন্দ্রশেখরনকে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে যুক্তরাজ্যের সম্মানজনক অনারারি নাইট কমান্ডার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত করা হয়েছে। ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ভারতের ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন নয়াদিল্লিতে এই সম্মানটা তুলে দিয়েছেন। যুক্তরাজ্যের নাগরিকরা এই সম্মান পেলে নামের আগে স্যার বা ডেম ব্যবহার করতে পারেন, তবে ভারতীয় বা অন্যান্য বিদেশি প্রাপকদের নামের শেষে কেবিই সাফিক্স ব্যবহার করা হয়। এর আগে জামশেদ ইরানি, রবিশঙ্কর, রতন টাটা, পরে 2014-তে জিবি, ঠিক আছে, লক্ষ্মীনিবাস মিত্তাল, সুনীল ভারতী মিত্তাল 2025-এ এই সম্মান কিন্তু পেয়েছে। এরপর 2028 সালের 22তম বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা হবে তোমার ভুবনেশ্বরে। ভারত প্রথমবারের মতো বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WIAC আয়োজন করতে চলেছে, হোস্ট করছে। এটা এই প্রতিযোগিতার 22তম সংস্করণ, মনে রাখবে, 22nd এডিশন। ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত অত্যাধুনিক কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে এই মেগা ইভেন্টটা হবে। জাপান, কাতার এবং চীনের পরে ভারত হবে চতুর্থ এশীয় দেশ যারা এই বিশ্বমানের অ্যাথলেটিক্স ইভেন্টটা হোস্ট করার গৌরব অর্জন করবে। ওকে, এটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পরিচালিত একটা দ্বিবার্ষিক, মানে প্রতি 2 বছর ছাড়া ছাড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। 1985 সালে ফ্রান্সে প্যারিসে ফার্স্ট হয়েছিল এটা। 21তম সংস্করণ 2026, এটা তরুণে হবে পোল্যান্ডে। 22তম সংস্করণ ভুবনেশ্বরে হবে ভারতে। অ্যান্ড 23তম সংস্করণ হবে আস্তানাতে কাজাখস্তানের। আর 2028 সালে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করা হয়েছিল 2030 কমনওয়েলথ গেমস আর 2036 হচ্ছে তোমার কমন অলিম্পিক গেমস। ঠিক আছে, 2028 সালে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করা ভারতের 2030 কমনওয়েলথ গেমস আর 2036 কমনওয়েলথ গেমস। ওকে, এইগুলোকে উড়িষ্যার ভুবনেশ্বর ভারতের ক্রীড়া রাজধানী হিসেবে এই ইভেন্টের মাধ্যমে আন্তর্জাতিক মানচিত্রে নিজের অবস্থান আরও শক্ত করবে। এরপরে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, এটা পালন করা হয় 20 মার্চ, অর্থাৎ 20শে মার্চে প্রত্যেক বছর। প্রত্যেক বছর 20শে মার্চ এটা করা হয়। মানুষের জীবনে সুখ আর সুস্থতার গুরুত্বকে জননীতিতে অন্তর্ভুক্ত করা এর মূল লক্ষ্য। এর থিম ছিল কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। এবছর 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 193টা সদস্য রাষ্ট্রের সমর্থনে এই 20শে মার্চকে এই বিশেষ দিন হিসাবে ঘোষণা করে। 2013 সালে প্রথমবার এই দিবসটা পালন করা হয়। 2026 সালে 20শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েল বিইং রিসার্চ সেন্টার, গ্যালাপ ইনক এবং রাষ্ট্রসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক যৌথভাবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026টা প্রকাশ করেছে। টানা 9ম বছরের মতো বিশ্বের সবথেকে সুখী দেশের তকমা পেয়েছে ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট কান্ট্রি ফিনল্যান্ড। ভারতের অবস্থান এই তালিকাতে রয়েছে 116তম স্থানে, অর্থাৎ ভারতের র্যাঙ্ক 116। জিডিপি মানে প্রতি মাথা পিছু, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর আয়ু, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির অনুপস্থিতি, এই 6টা বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকাটা তৈরি করা হয়। এরপর 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলা নতুন আয়কর আইন প্রচারের জন্য কোন ক্যাম্পেইনটা চালু করা হয়েছে? এটার জন্য চালু করা হয়েছে প্রারম্ভ 2026। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয়াদিল্লিতে এই প্রারম্ভ 2026 অর্থাৎ পলিসি রিফর্ম অ্যান্ড রেসপন্সিবল অ্যাকশন ফর মিশন বিকশিত ভারত প্রচারণায় সূচনা করেছেন। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলা আয়কর আইন 2025 আইটি অ্যাক্ট 2025 সম্পর্কে করদাতাদের সচেতন করার লক্ষ্যে এই প্রচারণাটি নাগরিক দেবো ভব মন্ত্রে অনুপ্রাণিত, যেটা নাগরিক কেন্দ্রিক কর প্রশাসনের উপর জোর দেয়। মোরাল অ্যান্ড এথিক্যাল সিস্টেম মানে নৈতিক ব্যবস্থা, অ্যাকাউন্টেবল গভর্নেন্স, ন্যাশনাল সোভারেনিটি, অ্যাক্সেসিবল অ্যান্ড ইনক্লুসিভ এআই, এইগুলো হচ্ছে তোমার এই মানব ফ্রেমওয়ার্ক। এইগুলো সবকটা ভালো করে দেখে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ভ্যালিড অ্যান্ড মানে লেজিটাইম সিস্টেম, এটাও রয়েছে আর কি। এই কটা তোমার হচ্ছে মানব ফ্রেমওয়ার্ক। করদাতাদের সুবিধার জন্য
ইনকাম ট্যাক্স ওয়েবসাইট 2.0 আর এআই চালিত চ্যাটবোট কর সাথী চালু করা হয়েছে, এই দুটো করা হয়েছে তার সাথে সাথে। এরপর 2026 সালের মার্চ মাসে ভারত আর ইন্দোনেশিয়া কোন ঐতিহাসিক হিন্দু মন্দিরটা সংস্কারের জন্য যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছে? প্রাম্বানান। দেখো, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগিয়াকার্তার কাছে স্লেমানে অবস্থিত এই ইন্দোনেশিয়ারই বৃহত্তম হিন্দু মন্দির কমপ্লেক্স। স্থানীয়ভাবে বা মানে ওখানকার লোকালে এখানে ওটাকে বলা হয় হচ্ছে রুরো জংগ্রাং। এই বিশাল মন্দিরটা নবম শতাব্দীতে সঞ্জয় রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। প্রাম্বানান মন্দিরটা মূলত হিন্দু ত্রিমূর্তি শিব, বিষ্ণু এবং ব্রহ্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই মন্দির কমপ্লেক্সটার ঐতিহাসিক স্থাপত্যশৈলীর গুরুত্ব বিবেচনা করে 1991 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মন্দিরে দেশীয় জাভানিজ শৈলী এবং দক্ষিণ ভারতের পল্লব স্থাপত্যের প্রভাবের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। সমগ্র কমপ্লেক্সে 240টা মন্দির আছে টোটাল। মন্দিরের দেয়ালে রামায়ণ এবং অন্যান্য হিন্দু মহাকাব্যের কাহিনীগুলো সূক্ষ্ম আর চমৎকার খোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে এর মধ্যে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, আর ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কেওলাদেও ন্যাশনাল পার্ক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা কে রচনা করেন? আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 মার্চ 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ কি জয় করেছেন? কাবে মাদানি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা? ফিনল্যান্ড। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান কোথায় অবস্থিত? শ্রীনগর। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানিকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? কেআইআইটি বিশ্ববিদ্যালয়, ভুবনেশ্বর। সম্প্রতি কোন ভারতীয় পর্বতারোহী দ্রুততম সময়ে 7 ভলক্যানিক সামিট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন? অনমিশ বর্মা। সম্প্রতি প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন বইটার লেখক কে? এটা লিখেছেন কৈলাস সত্যার্থী। লিজিওনেয়ার্স ডিজিজ মানবদেহের কোন অঙ্গকে প্রধানত আক্রান্ত করে? ফুসফুস। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য দিব্যাঙ্গ শক্তি নামক বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবঘুরে গবাদি পশুদের জন্য গৌধাম যোজনা চালু করেছেন? ছত্তিশগড়। শহুরে পাখিরা তাদের বাসায় পরজীবী তাড়ানোর জন্য নিচের কোন উপকরণটা ব্যবহার করেছে বলে সম্প্রতি দেখা গেছে? সিগারেটের ফিল্টার। সম্প্রতি কোন ভারতীয় অভিনেত্রী যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।